শিক্ষার্থীবৃন্দ, শিবরেজা এমপি কলেজের নিয়মিত এবং ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে সুস্বাগত। আজকের এই ক্লাসটি বিশেষত প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা 2020 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে উদ্দেশ্য করেই আজকে আমি আমার প্রথম ক্লাস দিতে যাচ্ছি। আমি তোমাদের বাংলা বিষয়ের প্রভাষক মোহাম্মদ শরীফুল ইসলাম। আজ তোমাদের বাংলা বিষয়ের প্রথম ক্লাস দিতে চলেছি। তার আগে আমি তোমাদের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবতীর্ণ হয়েছ। স্কুল থেকে কলেজ ক্যাম্পাসে পদার্পণ করেছ। আমি তোমাদেরকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই এই কারণে, তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার স্থান হিসেবে শিমুরেজা এমপি কলেজকে বেছে নিয়েছ। তোমরা অবশ্যই কিছু বিষয় জেনে বুঝেই এই কলেজকে তোমরা তোমাদের শিক্ষার স্থান হিসেবে বেছে নিয়েছ। যে বিষয়গুলো এই কলেজের অন্যান্য কলেজ থেকে আলাদা করেছে, যে সকল বৈশিষ্ট্যগুলো অন্যান্য কলেজ থেকে এই কলেজকে আলাদা করেছে, তার মধ্যে অন্যতম এই কলেজটিকে রাজনীতিমুক্ত কলেজ ক্যাম্পাস, ধূমপানমুক্ত কলেজ ক্যাম্পাস। এই কলেজ ক্যাম্পাসটি একটি সুন্দর সাজানো গোছানো নির্মল পরিবেশ। এই কলেজে প্রকৃত অর্থেই শুধুমাত্র লেখাপড়া, সংস্কৃতি চর্চা, খেলাধুলা একটা নির্মল পরিবেশ এই শিমুরেজা এমপি কলেজ মহতলায় এখানে আছে। এই কলেজটিতে প্রকৃত অর্থেই নিয়মিত ক্লাস কার্যক্রম পরিচালিত হয়। অন্যান্য কলেজগুলোতে আমরা দেখতে পাই যে সেখানে যতগুলো ক্লাস হয় তার থেকে অনেক বেশি ক্লাস আমাদের এই শিমুরেজা এমপি কলেজে হয়। তার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের কলেজটি পরীক্ষার কেন্দ্র হিসেবে এখনও বিবেচিত হয়নি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে রাজনীতি নাই, যে রাজনৈতিক কারণে দাঙ্গা হাঙ্গামার কারণে কলেজ বন্ধ থাকবে, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে, সে ধরনের কোনো সমস্যা এই কলেজে নাই। আমরা নিয়মিত পাঠদান করে থাকি এই কলেজে এবং প্রতিদিন একেবারে রুটিন অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস এই কলেজেই হয়। এবং আরও একটা বিষয় যেটা এই কলেজকে অনন্যতা দান করেছে, সেটি হচ্ছে যখন তোমাদের প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা শেষ হবে, নির্বাচনী পরীক্ষার পরে আমরা কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় এবং আমরা শিক্ষকরা তোমাদের সকলের সার্বিক উন্নতির জন্য, তোমরা যেন এইচএসসি পরীক্ষাতে ভালো করতে পারো সেজন্য আমরা স্পেশাল কিছু পরীক্ষার ব্যবস্থা করে থাকি, যেটা আমাদের কলেজকে অন্যান্য কলেজের থেকে অনন্য করেছে। আমরা অন্যান্য কলেজের যেমন টেস্ট পরীক্ষার পরে শিক্ষার্থীদের সাথে কলেজের সাথে সম্পর্ক থাকে না, কিন্তু আমাদের কলেজের শিক্ষার্থীদের সাথে টেস্ট পরীক্ষার পরেও, নির্বাচনী পরীক্ষার পরেও একটা সম্বন্ধ থাকে। আমরা ছাত্রছাত্রীদেরকে এক জায়গায় নিয়ে আসি, নিয়ে এসে আমরা প্রতিনিয়ত তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করি। আমরা প্রতিনিয়ত পরীক্ষা এবং মূল্যায়নের মাধ্যমে তাদেরকে এমনভাবে গড়ে তুলি যেন তারা যখন বোর্ড পরীক্ষা হবে, মূল এইচএসসি পরীক্ষা হবে, সেখানে তারা খুব ভালো করতে পারে এবং পরীক্ষার প্রতি যে ভয়, শঙ্কা, সেই জিনিসটা তাদের মধ্যে থেকে দূর হয়ে যায়। যে কারণে বিগত দিনগুলোতে আমাদের কলেজের ফলাফল খুবই ভালো এবং ইনশাআল্লাহ আশা করছি আগামী দিনগুলোতেও আমাদের পরীক্ষার ফলাফল সুন্দর হবে। তোমরা আমাদের কলেজকে যে বেছে নিয়েছ, এই কলেজে পড়াশোনার জন্য তোমরা এই কলেজটাকে যে পছন্দ করেছো, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে সুস্বাগতম আমাদের এই শিমুরেজা এমপি কলেজ আঙিনায়। যদিও এখন ভার্চুয়াল মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আশা করছি যে এই অমনীষা কেটে যাবে। অমনীষা কেটে গেলে আমরা সবাই
একত্রিত হব কলেজ ক্যাম্পাসে। তোমাদের পদচারণায় কলেজ ক্যাম্পাস মুখরিত হবে, কলেজ ক্যাম্পাস ক্লাস করবে, আমরা তোমাদের ক্লাস নেব, তোমাদের সাথে আমাদের ভাবের আদান প্রদান হবে। তোমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবা, তোমাদের কাছ থেকে আমরা নতুন নতুন কিছু শিখবো। কারণ ছাত্র শিক্ষকের ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে কী আসলে নতুন কিছু শেখা সম্ভব। শিক্ষক শেখায় না, বরং ছাত্ররাই শেখে। ছাত্রছাত্রীদের মধ্যে ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা কিছু শিখি, তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত। আমরা এই বিশ্ব প্রতিনিধিকে প্রতিনিয়ত শিখি। তো নতুনদের উদ্দেশ্যেই আসলে আমরা প্রদীপ ধরে এখানে প্রদীপ জ্বালিয়ে বসে আছি। তারা আসবে, তারা আমাদের এখান থেকে তারা এই প্রদীপের আলোয় নিজেদেরকে আলোকিত করবে। জ্ঞানের প্রদীপ জেলে আমরা এখানে বসে আছি। আমরা শিক্ষকরা এখানে নীরবেরভাবে পরিশ্রম করে যাচ্ছি। তো তাই তোমাদের উদ্দেশ্যে সেজন্য কবির ভাষায় বলতে হয়, নবনবীনের লাগি প্রদীপ ধরিয়া আধারের বুকে আমরা বসেছি জাগি। নবনবীনের লাগি আমরা প্রদীপ ধরে আধারের বুকে বসে আছি জেগে। নব আকাঙ্ক্ষা আশার স্বপনে হৃদয় মধ্যে রেগে। ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙে। ব্যর্থ পঙ্গু এবং খর্বপ্রাণের সমস্ত বিকল শাসনকে ঝেড়ে ফেলে আমরা নতুন উদ্যমে নতুনকে বরণ করে নিয়ে নতুনদের সাথে সুন্দরভাবে আগামী দিনগুলো এগিয়ে দিতে চাই। নতুনদেরকে সাথে করে নিয়ে জ্ঞান প্রদীপ, জ্ঞানের উন্মেষ প্রতিনিয়ত ঘটাতে চাই। তো তোমাদের উদ্দেশ্যেই আমাদের সকল আয়োজন। তোমরা আশা করি প্রতিনিয়ত নিজেদেরকে উন্নত করবে, আমাদের ক্লাসগুলোকে নিয়মিত ফলো করবে। যেহেতু ভার্চুয়াল মাধ্যমে বর্তমান ক্লাসগুলো হচ্ছে, বর্তমান ক্লাসগুলো তোমরা ফলো করবে এবং বর্তমান ক্লাসগুলো ফলো করে তোমরা নিজেদের মধ্যে পড়াশোনার স্পৃহাটা জাগাবে। স্থবিরতা যদি তোমরা তোমাদের জীবনে নিয়ে আসো, পড়ালেখার যদি জীবনে স্থবিরতা চলে আসে, তাহলে কিন্তু আসলে সেই স্থবিরতা কাটিয়ে, সেই জড়তা কাটিয়ে নতুন উদ্যমে চলাটা আসলে খুবই কঠিন। তাই সেই স্থবিরতা তোমাদের মধ্যে যেন না আসে, সেজন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বর্তমান আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার উদ্যোগে এবং আমাদের সুযোগ্য শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির নির্দেশনাক্রমে আমরা প্রত্যেকটা কলেজ তারা অনলাইন যে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে আমরাও পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং আমাদের বর্তমান সরকার কিন্তু শিক্ষার বিষয়ে খুবই স্পর্শকাতর এবং শিক্ষার উন্নতিকল্পে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সুতরাং আশা করি আমরা সরকার কর্তৃক প্রতিনিয়ত যে নির্দেশনা পাচ্ছি, সরকার কর্তৃক আমরা যেভাবে প্রতিনিয়ত সহায়তা পাচ্ছি, আশা করছি যে তোমরা আমাদের দিয়ে প্রতিনিয়ত সহায়তা পাবে। তোমরা তোমাদের নিজেদেরকে উন্নত শিক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেন উন্নত একটি সুন্দর শিক্ষা পাও, সে পরিবেশ আমরা নিশ্চিত করার জন্য আমরা সর্বদা কাজ করে যাব। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আমি আজকে সংক্ষেপে আলোচনা করবো। আজকে খুব বেশি কিছু তোমাদেরকে পড়াবো না। আমি আজকে প্রথমেই তোমাদের সাহিত্য বিষয়ে ক্লাস নিতে চলেছি। তো সাহিত্য বিষয়ে ক্লাস নিতে চলেছি। সাহিত্যের প্রথম অংশ আমি বাংলার কবিতার প্রথম কবিতা, সিলেবাসের যে প্রথম কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাদ, সেই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ানোর জন্য আজকে আমি বেছে নিয়েছি। তো প্রথম কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। সাহিত্য পড়াচ্ছি। সাহিত্য কিন্তু আসলে কখনোই সমাজ বা বাস্তবতা বিবর্জিত কখনো না। সাহিত্য সবসময় বাস্তবতার সাথে, সমাজের সাথে, সময়ের সাথে সবসময়ই সম্পর্কিত। সাহিত্য সমাজ বাস্তবতার সঙ্গে সবসময়ই ওতপ্রোতভাবে জড়িত। তাই শীর্ষচন্দ্র দাস বলেছেন, সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ স্বরূপ। অর্থাৎ সমাজকে যদি আয়নায় দেখা হয় তাহলে সমাজের চিত্ররূপ ধরা পড়ে সাহিত্যের মধ্যে। সাহিত্যের মধ্যে সমাজের চিত্ররূপ ধরা পড়ে। কোনো লেখক যে সময়ে বর্তমান থাকেন
কোনো লেখক যে সময়ে বর্তমান থাকেন তিনি সেই সময়টাকে, সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা, সেই সময়ের অর্থনৈতিক জীর্ণদশা, সেই সময়ের সামাজিক, আর্থসামাজিক, পারিপার্শ্বিক, ধর্মীয় সব বিষয়ে যত অরাজকতা, অস্থিরতা, যত রকম প্রশান্তি, সব কিছু ভালো মন্দ সব দিকগুলোকেই তিনি তুলে ধরেন। অর্থাৎ আমরা যে সময়ে বাস করি সেই সময়টাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমরা যে সময়ে বসবাস করি আমরা সেই সময়টাকে, সেই সময়ের যে নানান খুঁটিনাটি দিকগুলো, নানান যে অসঙ্গতিগুলো আমরা সবসময় তুলে ধরার যেমন চেষ্টা করি, ঠিক তেমনি সাহিত্যিকরা সবসময় তার যে সময়ে বর্তমান থাকেন তারা সেই সময়কার, সেই সময়ের, সেই সমাজের রাজনীতি, অর্থনীতির দোষ ত্রুটি, ভালো মন্দগুলোকে সাহিত্যে লিপিবদ্ধ করেন। অর্থাৎ সাহিত্য কখনোই সমাজ বিবর্জিত না, বাস্তবতা বিবর্জিত কখনো সাহিত্য হয় না। সাহিত্যের যুগ বিভাগ আছে। সাহিত্যের যুগ বিভাগ নিয়ে যদি আলোচনা করি, বাংলা সাহিত্যের মানে অন্ধকার যুগ আছে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আছে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ আছে। তো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ আছে। অন্ধকার যুগ নিয়ে যদি বলি, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 1201 থেকে 1350 সাল, এই সময় পর হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তো যাই হোক, আমি বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো না। আমি বাংলা সাহিত্যের কবিতা নিয়ে আলোচনা করতে চলেছি। আমি কবিতার মধ্যেই থাকবো, আমি অন্য বিষয়ের মধ্যে যাবো না। অন্ধকার যুগ হচ্ছে সেই সময় যে সময় কোনো বাংলা সাহিত্যের কোনো মানসম্মত কোনো সাহিত্য আসলে তখনকার সময়ে পাওয়া যায়নি। সেটা হচ্ছে 1201 থেকে 1350 সাল। এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে অষ্টাদশ শতাব্দী থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে। আমরা জানি অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে হয়েছিল শিল্প বিপ্লব। আর ইংল্যান্ডের শিল্প বিপ্লব যখন হয় তখন থেকে আসলে সমাজে, আর্থসামাজিক বিষয়, ধর্মীয় বিষয়, সব বিষয়গুলোতে আসলে আধুনিকতার একটা ছোঁয়া আমাদের লেগেছিল। এই আধুনিকতার ছোঁয়া যখন লাগে তখন থেকেই বাংলা সাহিত্যের একটা আধুনিক যুগের সূত্রপাত হয়েছিল। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের জন্মের দিকে তাকাই, মাইকেল মধুসূদন দত্তের জন্ম আমি এখানে লিখেছি 1824 সাল এবং মৃত্যু 1873 সাল। অর্থাৎ 1800 সালের পরে বাংলা সাহিত্যের আমি এটুকু দেখানোর চেষ্টা করেছি যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবি হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু 1800 সাল থেকে, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু। তো বিভীষণের প্রতি লেখক, বিভীষণের প্রতি আমাদের পাঠ্য বিষয় বিভীষণের প্রতি লেখক মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824, মৃত্যু 1873। হ্যাঁ, সংক্ষিপ্তভাবে বললাম এই কারণে আমি পরবর্তী ক্লাসে মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি বলেছি ক্লাসটা হবে শুধু সংক্ষিপ্ত। আমি সামান্য কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত তোমাদের ধারণা দিতে চাচ্ছি। আমি আজকে তোমাদের উপরে বেশি প্রেশার ক্রিয়েট করবো না। আমি স্বল্প পরিসরে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 সাল, মৃত্যু 1873। এখান থেকে আমরা শিখতে পারবো কি বিভীষণ এবং মেঘনাদের পরিচয় জানতে পারবো, দেশদ্রোহী এবং দেশপ্রেমিকের মধ্যে পার্থক্য বুঝতে পারবো, মাইকেল কেন বিদ্রোহী কবি তা আমরা জানতে পারব। তো কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা কবিতার কিছু চরণ বলি। মিশা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার যে রত্ন নাইয়া। মিশা মণি মুক্তা হেম,
মণি, মুক্তা, হেম মানে সোনা। মণি, মুক্তা, সোনা সবই মিথ্যা। স্বদেশের প্রিয় প্রেম, স্বদেশ প্রেম তার থেকে রত্ন আর নেই। স্বদেশের প্রতি প্রেম এতটাই মোহময়, এতটাই গাঢ় যে তার থেকে প্রেম আর হয় না। স্বদেশের প্রেমই সব থেকে দামি। সুধা করে কত সুধা, দূর করে তৃষ্ণা ক্ষুধা। সুধা করে কত সুধা, দূর করে তৃষ্ণা ক্ষুধা। এবং সুধাকর কত সুধা ঢালে, দূর করে তার তৃষ্ণা ক্ষুধা। এই আমাদের স্বদেশের বুকে কত রকম সুধা চারিদিকে ছড়িয়ে আছে। এই শ্যামল শস্য, শ্যামল সুতলা সুফলা প্রকৃতি প্রতিনিয়ত যেন সুধারস আমাদেরকে ঢেলে দিচ্ছে। আর সেই সুধারস সিঞ্চন করে আমরা এই বিশ্ব প্রকৃতির মাঝে টিকে আছি। আমরা নিজেদেরকে প্রতিনিয়ত বাঁচিয়ে রেখে চলেছি, নিজেদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছি। এই স্বদেশের বুকে থেকে স্বদেশের বিভিন্ন সুধা কুড়িয়ে নিয়ে নিজেদেরকে প্রতিনিয়ত উন্নত করছি, নিজেদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছি। এই স্বদেশের প্রকৃতির বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রকম শোভা আমরা নিচ্ছি। ভ্রাতৃভাব আনিমনে স্বদেশের প্রত্যেকটা মানুষকে আমরা ভাইয়ের মতো দেখি, একে অপরের আপন হিসেবে দেখি। ভ্রাতৃভাব এবং আনিমনে দেখো দেশবাসীগণে, ভাইয়ের ভাব একজনের প্রতি আরেকজন নিয়ে আসি। সব দেশবাসী দেখো আমরা প্রত্যেকে ভাই ভাই। তো স্বদেশের মানুষ, স্বদেশের প্রকৃতি আমাদের কাছে খুবই প্রিয়। এর থেকে প্রিয়, এর থেকে বড় রত্ন আর কিছু নেই। তাই তো কবি বলতেছেন, কতরূপ স্নেহ করি স্বদেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেরিয়া। কতরূপ স্নেহ করি, কত মায়ায়, কত স্নেহে কি করতেছে, স্বদেশের কুকুরটাকে কোলে তুলে নিচ্ছে আর বিদেশের ঠাকুরকে ফেলে দিচ্ছে। স্বদেশের কুকুর আমার কাছে শ্রেয়, আমার কাছে বিদেশের ঠাকুর অপেক্ষা স্বদেশের কুকুর শ্রেয়। বিদেশের ঠাকুর আমার কাছে তার মূল্য শূন্য। স্বদেশের কুকুরের মূল্য আমার কাছে অনেক বেশি, কারণ সেটা আমার নিজ দেশের, তার সাথে আমার দেশাত্মবোধের একটা সম্পর্ক আছে, সেটা আমার একান্তই আপন। বিদেশের ঠাকুর ও তো বিদেশের, ও আমার না, ওর সাথে আমার অন্তরাত্মার সম্বন্ধ নেই। ওর সাথে যে সম্বন্ধ আছে সেটা কেবলমাত্র সভ্য সমাজে, সেটা কেবলমাত্র বাহ্যিক। অন্তরাত্মার সম্বন্ধ ওর সাথে আমার নেই। তো দেশের কুকুর মূল্যবান, বিদেশের ঠাকুর আমার কাছে মূল্যবান না। এটাই হচ্ছে দেশপ্রেম। নিজের দেশের জিনিসকে সব থেকে উন্নততর, শ্রেষ্ঠতর মনে করে অন্যের জিনিসকে, বিদেশের জিনিস সে যতই মূল্যবান হোক, সেটা আমার কাছে তুচ্ছ। তাই তো কবি বলেছেন, যত বড় হোক ইন্দ্রধনুষে। ইন্দ্রধনু বা রামধনু, রংধনু বলি, যেটা আমরা সাধারণত বৃষ্টির পরে আমরা দেখি অনেক সময় বিভিন্ন 7 রঙের যে রামধনু ওঠে। এই রামধনু যত বড় হোক, রামধনু সে সুদূর আকাশে আঁকা। রামধনু সে যত বড়ই হোক না কেন, সেটা সুদূর আকাশে আঁকা, অনেক দূরে। তাকে আমি হাত দিয়ে স্পর্শ করতে পারি না, তাকে আমি আমার কাছে পাই না। যত বড় হোক রংধনু সে সুদূর আকাশে আঁকা।
আমি ভালোবাসি মোর ধরনের প্রজাপতিটির পাখা। রংধনু সে যত দূরেই হোক, যত বড়ই হোক, যত সুন্দরী হোক, সে তো অনেক দূরে, সে তো আমার নাগালের বাইরে। সুতরাং তা দিয়ে আমার কোনো কাজ নেই। আমার কাছে প্রিয় কোনটি? আমার কাছে প্রিয় আমার ধরনের, মোর ধরনের প্রজাপতিটির পাখা। প্রজাপতির পাখাও নানান রঙের সমারোহ থাকে, আমার কাছে ওটাই নিতে পারে। রামধনু সে যতই মূল্যবান হোক, যতই সুন্দর মোহময় হোক, দিয়ে ওটা আমার কখনো আপন হতে পারে। ওটার সাথে আমার সম্বন্ধ সবসময় দূরে। তো আমার নিজ দেশের মানুষ, নিজ দেশ, মা, মাটি, মাতৃভূমি, এই মায়ের সন্তান আমার কাছে সবসময় প্রিয়। বাইরের যেই যতই শক্তিধর হোক, যতই আমার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করুক বাইরের দেশের, সে কখনোই আমার কাছে প্রিয় না। আমার দেশের মানুষ, আমার কাছের মানুষই আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। তাই তো বিদেশের ঠাকুরকে ফেলে দিয়ে স্বদেশের কুকুরই আমার কাছে সবসময় শ্রেয়। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ, আমি কথাগুলো বললাম এই কারণে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সাথে সংশ্লিষ্টতা আছে। যদি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা আমরা দেখি, তাহলে দেখতে পাবো বিভীষণ সে স্বদেশের কুকুরকে কোলে তুলে নেয়নি, সে বিদেশের ঠাকুরকেই কোলে তুলে নিয়েছে। আমরা বলেছি স্বদেশের কুকুর আমার কাছে শ্রেয়, বিদেশের ঠাকুর অপেক্ষা। কিন্তু বিভীষণ কি করেছে? বিভীষণ তার উল্টো কাজটি করেছে। বিভীষণ কি করেছে? বিভীষণ স্বদেশের কুকুরকে নেয়নি, সে নিয়েছে বিদেশের ঠাকুর। লক্ষণকে সে প্রিয়ভাবে, লক্ষণকে ধার্মিক হিসেবে গ্রহণ করে, লক্ষণকে সত্য ন্যায়ের প্রতীক হিসেবে বিভীষণ গ্রহণ করেছে, করে নিজ দেশের প্রতি সে বিদ্রোহ ঘোষণা করেছে, নিরস্ত্র মেঘনাদকে হত্যা করেছে। আমি এখানে প্রথমেই লিখেছি, আমরা শিখতে পারবো কি বিভীষণ এবং মেঘনাদের পরিচয়। বিভীষণ হচ্ছে রাবণের ভাই, যে হচ্ছে ধর্মের পূজারী। আমরা অনেক সময় বাংলায় একটা প্রবাদ আছে, বলে থাকি ঘর শত্রু বিভীষণ। সেই ঘর শত্রু বিভীষণ হচ্ছে লঙ্কারাজ রাবণের ভাই বিভীষণ। যে বিভীষণ কি করেছিল? বিভীষণ মেঘনাদকে, নিরস্ত্র মেঘনাদকে লক্ষণের হাতে সমর্পণ করেছিল। নিকুম্ভিলা যজ্ঞাগারে যখন মেঘনাদ যজ্ঞে রত, যখন মেঘনাদ যুদ্ধে যাওয়ার প্রস্তুতির আগে সে নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজা অর্চনার জন্য যখন মেঘনাদ সেখানে গিয়েছিল, তখন সেখানে বিভীষণ মেঘনাদের পশ্চাৎপদ অবলম্বন করে, মেঘনাদকে অনুসরণ করে সেখানে যায় এবং লক্ষণের সাথে সে একটা চুক্তি করে। লক্ষণের সাথে চুক্তির ভিত্তিতে মেঘনাদকে মারার জন্য লক্ষণকে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে দেয় বিভীষণ। তাহলে বিভীষণের পরিচয় আমরা জানতে পারলাম, বিভীষণ হচ্ছে রাবণের ভাই, লঙ্কারাজ রাবণের ভাই। মেঘনাদ হচ্ছে রাবণের পুত্র। তাহলে সম্পর্কে বিভীষণ এবং মেঘনাদ চাচা এবং ভাইপো। একটা হচ্ছে ভ্রাতুষ্পুত্র মেঘনাদ, বিভীষণের ভ্রাতুষ্পুত্র। তাহলে কে? বিভীষণের ভ্রাতুষ্পুত্র হচ্ছে মেঘনাদ হচ্ছে রাবণের পুত্র। বিভীষণ এবং মেঘনাদের পরিচয় আমরা জানতে পারলাম। তো ঘটনাক্রমে কি হয়? বিভীষণ সহায়তা করে মেঘনাদকে মারার জন্য, তাকে সহায়তা করে লক্ষণকে, এবং নিরস্ত্র মেঘনাদকে মারার জন্য লক্ষণকে নিকুম্ভিলা যজ্ঞাগারের মধ্যে প্রবেশ করতে দেয়। এবং মেঘনাদ যেন কোনো রকম অস্ত্র শস্ত্র নিয়ে লক্ষণের বিরুদ্ধে লড়তে না পারে, সেজন্য বিভীষণ অস্ত্রাগারের মুখে দিয়ে সে অস্ত্রাগারে যেন মেঘনাদ প্রবেশ করতে না পারে, সেজন্য বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এখন দেশপ্রেমী ও দেশপ্রেমিকের মধ্যে পার্থক্য, আমরা যে কবিতা আবৃত্তি করলাম এর মধ্যে থেকে আমরা বুঝতে পেরেছি দেশদ্রোহী এবং দেশপ্রেমিক কারা। দেশদ্রোহী তারাই হয় যারা বিদেশের ঠাকুরের মোহে স্বদেশের কুকুরকে
ছেড়ে দেয়, যারা লোভাতুর হয়ে বিদেশের লোভাতুর হয়ে নিজ দেশের মানুষের অনিষ্ট করে, নিজ দেশের মানুষের ক্ষতি করে। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশে বসবাস করি। আমাদের দেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদরা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশ দিয়েছিল, তারা দেশপ্রেমিক, তারাই দেশপ্রেমিক, তারা শহীদ। আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশে নিজেদের অধিকার নিয়ে বাঁচার অধিকার, বাঁচার পথ এসব মহান শহীদরাই সৃষ্টি করে দিয়েছিল। কিন্তু 71-এর সেই যুদ্ধের সময় যারা ধর্মের দোহাই দিয়ে, ঠিক বিভীষণের মতো যারা ধর্মকে পুঁজি করে ধর্মের দোহাই দিয়ে যারা পাকিস্তানিদের সহায়তা করেছিল, এদেশের নারী, শিশু এদেরকে নির্বিচারে হত্যা, ধর্ষণ, এদেশের যুবক সন্তানদের যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এদেশের মানুষকে যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে একটি রাতও শান্তিতে থাকতে দেয়নি, যারা প্রতিনিয়ত পাকিস্তানের চর হিসেবে মুক্তিবাহিনীর অনিষ্ট করেছে, যারা নিজ দেশকে কখনো ভালোবাসেনি, যারা নিজেরা সবসময় পাকিস্তানের গোলাম হয়ে থাকতে চেয়েছে, যারা বিদেশের ঠাকুরকে সবসময় পূজনীয় করে তুলেছে, যারা পাকিস্তানকে বিদেশের ঠাকুর হিসেবে সবসময় পূজা করেছে, সেই ধর্মান্ধ রাজাকার গোষ্ঠী যারা ধর্মের দোহাই দিয়ে এদেশের মুক্তিকামী মানুষের প্রতি নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, লুটতরাজ চালিয়েছে পাকিস্তানি বাহিনীদের সাথে হাত মিলিয়ে। বিভিন্ন রকম পিস কমিটি করে শান্তি বাহিনী গঠন করে তারা এদেশের শান্তির নামে এদেশের শান্তিকামী মানুষের উপরে অশান্তির যে স্কিমগুলো চালিয়েছিল, তারাই হচ্ছে দেশদ্রোহী। মাইকেল মধুসূদন দত্তের এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পুরো কবিতা জুড়েই মেঘনাদের আহাজারি, মেঘনাদের পুরো কবিতা জুড়েই যে দেশপ্রেমী মেঘনাদ, পুরো কবিতা জুড়েই তার যে আর্তনাদ, চাচা বিভীষণের প্রতি, চাচা তুমি এই রাক্ষস কুলে জন্মগ্রহণ করে এই রাক্ষসদের সাথে কি করে তুমি বিরোধিতা করলে। দেশপ্রেমিকের সাথে দেশদ্রোহী বাতানুবাদ, দেশদ্রোহীর সাথে দেশপ্রেমিকের কথোপকথনই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি মূলত এসেছে রামায়ণ থেকে। রামায়ণের রচয়িতা বাল্মীকি রচিত রামায়ণ থেকে, সেখানে বাল্মীকি রচিত রামায়ণ থেকে এসেছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা জানি পুরো পৃথিবী জুড়ে যতগুলো মহাকাব্য আছে তার মধ্যে রামায়ণ একটি মহাকাব্য। পৃথিবীর বুকে মোট 4টি জাত মহাকাব্য আছে। পুরো পৃথিবীতে 4টি জাত মহাকাব্য। এই জাত মহাকাব্যের মধ্যে কি আছে? 4টি কি? হোমারের ইলিয়াড এবং ওডিসি, এবং ভারতবর্ষের আছে রামায়ণ এবং মহাভারত। কৃষ্ণদেবরায় ব্যাসদেবের মহাভারত রামায়ণ লিখেছেন বাল্মীকি মুনি। আগে ছিলেন ডাকাত, রত্নাকার ডাকাত, পরবর্তীতে হয়েছিলেন মুনি।
বাল্মীকি তিনি লিখেছিলেন রামায়ণের রাম কাহিনী। তো রামায়ণের রাম কাহিনীতে কি আছে? রাজা দশরথের পুত্র রামচন্দ্র, লক্ষ্মণ, ভারত এদেরকে নিয়ে কৈকেয়ী, তো এদেরকে নিয়েই হচ্ছে রামায়ণের নাম কাহিনী। আমি রামায়ণের নাম কাহিনী নিয়েও পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আমি যাতে সংক্ষেপে কিছু ধারণা দিয়ে যাচ্ছি আজকে। পরবর্তী ক্লাসে আমরা ডিটেল আলোচনা করবো। পরবর্তী ক্লাসে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে প্রথমে আলোচনা করবো। তারপরের ক্লাসে আমরা রামায়ণ এবং বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের কী সম্মান হয় এবং বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য নিয়ে আমরা আলোচনা করবো। শুধুমাত্র সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আমরা মাইকেল যেখানে বিদ্রোহী বলা হয় সেই সময় ধারণা দেওয়ার জন্য আমরা রামায়ণের ব্যাপারে উল্লেখ করলাম। তো পুরো পৃথিবীতে যার মহাকাব্য আছে 4টি, তার মধ্যে রামায়ণ একটি। রামায়ণের কাহিনীটা আছে রামচন্দ্র এবং লক্ষ্মণ, সত্য ন্যায়ের প্রতীক। রামচন্দ্র এবং লক্ষ্মণকে বনবাস দেওয়া হয়েছে এবং বনবাসকালীন জীবনে রামচন্দ্রের ভাই লক্ষ্মণকে দেখে রাবণের বোন সুবর্ণখা খুব পছন্দ করে এবং তার প্রণয় প্রার্থী হয়ে লক্ষ্মণের কাছে প্রেম নিবেদন করে। কিন্তু লক্ষ্মণ বারবার সুবর্ণখাকে ফিরিয়ে দিতে থাকে। সুবর্ণখা যখন লক্ষ্মণকে বিরক্তির পর্যায়ে নিয়ে আসে তখন লক্ষ্মণ সুবর্ণখার নাক কেটে নেয়। তো তখন সুবর্ণখা এই অপমান রাবণ যখন শোনে তখন রাবণ সুবর্ণখার এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে অপহরণ করে। তো অপহরণ করে আটকে রাখে এবং সীতা দেবীকে উদ্ধার করার জন্য রামচন্দ্র এবং লক্ষ্মণের যে যুদ্ধ, সেটাই হচ্ছে রাম কাহিনীর অন্যতম উপযোগ্য বিষয়। তো রামচন্দ্র এবং সীতা দেবীকে রামচন্দ্র এবং লক্ষ্মণ যখন সীতা দেবীকে উদ্ধারের জন্য লঙ্কাপুরী আক্রমণ করে, ঠিক সেই সময়ের কাহিনীর একটা অংশ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। যখন মেঘনাদের সাথে লক্ষ্মণের যুদ্ধ হওয়ার কথা থাকে, সেই যুদ্ধের পূর্বে মেঘনাদ যখন নিকুম্ভিলা চট্টাগারে প্রবেশ করে সেই সময়ে লক্ষ্মণকে গোপনে সেই নিকুম্ভিলা চট্টাগারে ডেকে নিয়ে আসে মেঘনাদের এই চাচা বিভীষণ। ঠিক এবং নিরস্ত্র মেঘনাদকে লক্ষ্মণ হত্যা করে, তাকে একটা অস্ত্র নিতে দেয়নি। ঠিক আমাদের দেশদ্রোহী রাজাকার বাহিনীর মতো বিভীষণ এখানে আচরণ করেছে। সে কি করেছে? সে এখানে দেশপ্রেমিক মেঘনাদের বিরোধিতা করেছে। আপন ভাইপোকে, আপন ভ্রাতুষ্পুত্রকে সে অস্বীকার করেছে। সে পরদেশী বিদেশী লক্ষ্মণকে সে সহযোগিতা করেছে। এখন মাইকেলকে আমরা বিদ্রোহী কবি কেন বলি? মাইকেল বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। মাইকেলকে বিদ্রোহী কবি বলা হয়, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে তিনি রামায়ণ লিখেছিলেন বাল্মীকি ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সেই ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করলেন। বিভীষণ ধর্মের প্রতীক লক্ষ্মণকে সে সহযোগিতা করল। লক্ষ্মণ ধর্মের প্রতীক, রামচন্দ্র ধর্মের প্রতীক, রাবণ সে অধর্মের প্রতীক। রাবণ সে অনিষ্টকারী। রামায়ণের দৃষ্টিভঙ্গি থেকে এইগুলোই ছিল হচ্ছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় পুরো চিত্ররূপটাকে উল্টো করে ধরেছিলেন। সেই সময় অর্থাৎ 1824 সালে তার জন্ম, 1873 সালে তার মৃত্যু। ঠিক সেই সময় পরে এসে ধর্মগ্রন্থকে অস্বীকার করে ধর্মগ্রন্থের ঠিক উল্টো প্রতিরূপ সৃজন করা আসলে ছিল তৎকালীন সময়ে একরকম অসাধ্য।
সেই অসাধ্যকে মাইকেল সাধন করেছিলেন। মাইকেল তার ধর্মীয় দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করে তিনি দেশপ্রেমিক এবং দেশপ্রেমীর মধ্যে পার্থক্যটাকে সৃজন করতে চেয়েছিলেন। তার বিভীষণের প্রতি মেঘনাদ বা তার মাইকেল মধুসূদন দত্তের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্য দিয়ে। তো মাইকেল মধুসূদন দত্তকে আমরা বিদ্রোহী কবি কেন বলি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। বিদ্রোহী কবি এই জন্যই বলি, তিনি ধর্মগ্রন্থকে তৎকালীন সময়ে সেই সমাজ বাস্তবতায় তিনি ধর্মগ্রন্থের ঠিক উল্টো প্রতিরূপ সৃজন করতে সক্ষম হয়েছিলেন। আমরা অনেকেই নজরুলকে বিদ্রোহী কবি বলি। হ্যাঁ, নজরুল বিদ্রোহী কবি, কিন্তু বিদ্রোহী কবিতার কবি নজরুল। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে প্রকৃত অর্থেই বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি এই অর্থে যে তিনি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন ধর্মের বিরুদ্ধে, তিনি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন গতানুগতিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। একমাত্র মাইকেলই সেটা সম্ভব করেছিলেন। তো আমরা আজকের প্রথম ক্লাস হিসেবে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা পেলাম, মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা পেলাম, বিভীষণ এবং মেঘনাদের পরিচয় জানতে পারলাম, দেশপ্রেমী এবং দেশপ্রেমিকের মধ্যে পার্থক্য কী সে সম্বন্ধে আমরা ধারণা পেলাম, মাইকেলকে আমরা বিদ্রোহী কবি বলি সে সম্বন্ধেও আমরা জানতে পারলাম। তো আগামী ক্লাসে আমি আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ এবং রামায়ণ মহাকাব্যের মধ্যে সম্বন্ধ, এটা নিয়ে আমি আলোচনা করব। এবং তারপরে যদি সেই ক্লাসের সময় থাকে তাহলে মাইকেল মধুসূদন দত্তের জীবন এবং কর্ম সম্বন্ধে আমি আলোচনা করব বলে আশা করছি। তো এই হচ্ছে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো আশা করছি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়ত আমাদের শিক্ষকরা যেসব অনলাইন ক্লাসগুলো নেবেন সেই ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত ফলো করবে, আমাদের ক্লাসগুলো ডাউনলোড করবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তোমাদের প্রতিনিয়ত উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করছি, যে যেখানে থাকবে সুস্থ সুন্দর থাকবে এই কামনা করে আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।